সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউনূসের কাউন্টডাউন শুরু, পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে হিন্দু মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে খুন, সংখ্যালঘুদের ওপর ফের বাড়ছে অত্যাচার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 20 রাজনৈতিক দল নিয়ে পার্টির জোটের আত্মপ্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশের বিক্ষোভ ও সমাবেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গণতান্ত্রিক যাত্রায় যারা বাধা দেবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, বলেছেন সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের রাজনৈতিক আকাশে এখন ঘন কালো মেঘ। ঘটনা প্রবাহ এত দ্রুত পাল্টে যাচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও হতবাক। আজ থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি, যার লক্ষ্য একটাই, ইউনূস হটাও দেশ বাঁচাও। এই কর্মসূচি চলবে 20 তারিখ পর্যন্ত। আজকের লকডাউনের প্রতিধ্বনি ইতিমধ্যেই দেশ জুড়ে পাল্লা ভর্তি সারা জাগিয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে মানুষ আর চুপ নেই। অবৈধ, অগণতান্ত্রিক ও জনগণ বিমুখ সরকারের বিরুদ্ধে এই লকডাউন যেন এক নতুন জাগরণের সূচনা। মানুষ এখন বুঝে গেছে দেশ বাঁচাতে হলে প্রথমে ইউনূসের পদত্যাগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকারের অবস্থান এখন লেজে গোবরে। প্রশাসন বিভক্ত, আমলারা দ্বিধাগ্রস্ত আর মাঠের কর্মীরা দিশেহারা। এই অবস্থায় একটুখানি চাপ বা জনতার এক জোয়ারই হতে পারে সরকারের পতনের কারণ। কেউ কেউ মনে করেন পরিস্থিতি আরও ঘনীভূত হলে ইউনূস পালানোর পথ খুঁজবেন, আর পালাতে না পারলে আত্মহননের পথও বেছে নিতে পারেন, ইতিহাসের বহু স্বৈরশাসকের মতোই। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ জুড়ে যে গণ আন্দোলনের ধারা তৈরি হচ্ছে তা এখন থামার নয়। এই আন্দোলন কেবল কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনগণের আন্দোলন। অত্যাচার, নিপীড়ন ও মিথ্যাচারের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। আজকের লকডাউন প্রমাণ করেছে জনতা একজোট হলে কোনো শক্তি তাদের রুখতে পারে না। ইউনূস পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে, এই ঘোষণা এখন রাস্তায় জনসভায় প্রতিটি মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। এই আন্দোলনের সমাপ্তি ঘটবে কেবল তখনই যখন ইউনূস স্বেচ্ছায় গর্জি ছাড়বেন অথবা জনগণের ঢেউয়ে তা ভেসে যাবে। দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে ভয় নয়, আশা কথা বলে। যেখানে প্রজন্মের শপথ একটাই, বাংলাদেশকে মুক্ত করতে হবে দুর্বৃত্তের শাসন থেকে, আবার ফিরিয়ে আনতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মুক্তিযুদ্ধের ধারক বাহক, মেহনতি মানুষের আশার আলো, দেশের মানুষের মুক্তির একমাত্র ভরসা তিনি। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, যা দেশের 80% মানুষ মেনে নিতে পারছে না। তাই জনগণ স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা আর দেখতে চায় না। ইউনূস গংরা দেশের শত্রু, এদের বিচার হতেই হবে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে বলছেন, ইউনূসের পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। এদিকে বাংলাদেশে এবার হিন্দু মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে খুন, দুজনেরই গলা কেটে খুন করে দুষ্কৃতিকারীরা। আওয়ামী লীগের অভিযোগ, জামাতে ইসলামী এই খুনের সঙ্গে যুক্ত, তবে তা নিয়ে এই সংগঠনের কোনো বিবৃতি সামনে আসেনি। এদিকে এই বৃদ্ধ দম্পতির মৃত্যুর কারণ হিন্দুদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। মৃতদের নাম যোগেশ চন্দ্র রায় 75 ও সুবর্ণা রায় 60, বাড়ি রংপুরের তারাগঞ্জের কুরসা ইউনিয়নের খিয়ারাপাড়া গ্রামে। যোগেশবাবু পেশায় একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বেশ কয়েক বছর আগে অবসর নেন তিনি, তবে সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকতেন। 1971 সালের মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বাড়ির ভেতর থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার করা হয়। সেদিন সকাল হয়ে গেলেও ঘুম থেকে উঠতে না দেখে দম্পতির বাড়িতে যান প্রতিবেশীরা। তারপর তারা ঘরে ঢুকে দেখেন দুজনই গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশের এক কর্মকর্তা জানান, রবিবার রাত 1টা নাগাদ হত্যাকাণ্ড, তবে কে বা কারা করেছে তা এখনো পরিষ্কার নয়, তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে জামাতে ইসলামের হাত রয়েছে। এই ঘটনায় মোহাম্মদ ইউনূস পরিচালিত সরকার ও জামাতকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে আওয়ামী লীগ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ আলী আরাফাত, এই সরকারের আমলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উপর হামলা বাড়ছে, এই খুন সে কথা প্রমাণ করে। মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী যোগেশ চন্দ্র শিক্ষকতার চাকরি থেকে 2017 সালে অবসর গ্রহণ করেন। স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে একাই থাকতেন। তাদের 2 ছেলে শোভন রায় ও রাজেশ রায় দুজনেই বাংলাদেশের পুলিশকে কর্মরত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় থানার ওসি। তদন্তকারীদের একটা সূত্রের দাবি, কোনো হিন্দু পরিবারের সঙ্গে বিরোধ ছিল না এই পরিবারের, কিন্তু স্থানীয়দের দাবি খুনের নেপথ্যে রয়েছে জামাতে ইসলাম। দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা।
এদিকে পটুয়াখালী ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়ক সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। আব্দুল জব্বার মৃধা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার ১৭ বছর ধরে কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। তিনি দুর্নীতিতে কোনো নেতাকর্মীর খোঁজখবর নেননি। শহীদুল আলম ২০০৮ সালে মামলা সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন ব্যক্তিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে এক জরুরি সভায় পটুয়াখালী ২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানায় বাউফল উপজেলা বিএনপি। সভা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনকে দলীয় প্রার্থী করার দাবিও জানানো হয়। পরে নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গত বৃহস্পতিবার বিকেলে ৪:৫টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে পটুয়াখালী ২ আসনের জন্য সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়। এদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আত্মপ্রকাশ হয়েছে। ২০টি রাজনৈতিক দল নিয়ে এই জোট গঠন করা হয়। সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারের সংবাদ সম্মেলনে ২০ দলীয় সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ। জোটের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র জাতীয় পার্টির একাংশ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জোটের সমন্বয় জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন। জাতীয় পার্টি ও জেপি ছাড়াও জোটের অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ। লিখিত বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনৈতিক বেগবান করা, ইসলামী মূল্যবোধ ও সর্বধর্ম সম্প্রীতিতে বিশ্বাসী, স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান ও সুশাসন প্রত্যাশী জনগণের ম্রিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ ও সক্রিয়তা বজায় রেখে উপযুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।